গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম সবে, আর এখনও সমস্ত কাজকর্ম পড়ে আছে। এখন বাজে সকাল 9টা। উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ রাতের বেলা করে কাশি হয়, তো ঘুমটা ভালো মতো হয় না, মেয়েরও আমারও। তো এই জন্য সকালবেলাটা একটু দেরি হয় উঠতে। তারপরেও 8টার দিকে উঠেছি, উঠে বিছানায় বসে বসে আগে ফেসবুকের ভিডিও এডিট করে আপলোড দিয়ে দিলাম, দিয়ে এই যে সবে উঠে মুখ ধুয়ে আসলাম। শাটারিংগুলো নিয়ে যায় নাকি? টাকা দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে? তো আমি ওনাকে বললাম যে টাকাটা দেওয়া হয়েছে কিনা, কারণ শাটারগুলো তো ভাড়া নেওয়া হয়েছে। তো উনি বললো যে আমার মালিক জানে। ইউটিউবে। আমি এবার ভেবেছিলাম এই কাঠগুলো মনে হয় ওনার, তারপরে বুঝলাম যে না, ওনার না, উনি শুধু নিয়ে গিয়ে রেখে দিবেন, মানে অন্যজনের কাঠ এনেছিল 1-2 দিনের জন্য। কিন্তু কাজ তো আমাদের অনেক দিনে হয়ে গিয়েছে, এতদিন থেকে বাড়িতেই পড়েছিল, নিয়েই যাচ্ছিল না, বলা হয়েছিল অনেক দিনে নিয়ে যেতে। যাক, ফাইনালি আজ কাঠগুলো নিয়ে গেল। এই একটা একটা করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, আর মানে উঠোনটাও ফাঁকা হচ্ছে। যেমন এই পাথরগুলো এখন সাইড করে বাবা বস্তার মধ্যে ভরে ভরে এক সাইডে রেখে দিয়েছে। এই জায়গাটা এখন কত সুন্দর ফাঁকা লাগে, হাঁটাচলা করার জন্য একটু তো রাস্তা পাওয়া যায়, না হলে তো একদম এইদিকে মাটি এদিকে পাথর সব ভর্তি হয়েছিল। তো যাক, প্রথমে আমি হাঁড়িটা শুধু নিয়ে যাচ্ছিলাম মাজার জন্য, তারপরে ভাবলাম যে না, একবারেই নিয়ে যাই সব, আবার নিয়ে গিয়ে রেখে দেবো, আবার আসবো। আজ এই নতুন হাঁড়িটার একটা ব্যবস্থা করবোই, সুন্দর করে মেজে ঘষে রেখে দেবো। কারণ এই যে শুনতে পেলাম যে মাটি দিয়ে এরকম অবস্থায় দেওয়া থাকলে ফুটো হয়ে যাবে। আমার সংসারের প্রথম এত বড় হাঁড়ি, এটা কি হাতে হাতে নষ্ট করতে দিই বলো? তো এই যে বসে পড়লাম মাজা ঘষা করতে। একটু ছাই নিয়েছি, আর ছাইয়ের মধ্যে সার্ফ নিয়েছি, আর স্টিলের যে বাসন মাজার জুড়াগুলো, ওইগুলো দিয়ে একটু করে ঘষে নিচ্ছি, আর একটু করে জল ঢেলে দিচ্ছি। এক দিদিভাই বলেছিল যে বাসি হাঁড়িতে ওভাবে রান্না করতে হয় না। না গো, আমি না ভিতরটা শুধু মেজে নিতাম, এই পিছনটাই শুধু মাজা হতো না। আমি ভাবছিলাম কি যে প্রত্যেক দিন মাটিটা তুলে আবার মেজে ধুয়ে আবার এই যে উনুন ধরিয়ে উনুনে রান্না করব, তার থেকে এরকম করে থাক, যে কটা দিন রান্না করব। তাই শুধু ভিতরটাই মাজা ধোয়া করে নিতাম। যাই হোক, এটা আমার ভীষণ পছন্দের হাঁড়ি, আর এখানে অনেকজনের রান্না করলেও ভাতগুলো একদম ঝিরঝিরে হয়, ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আজ এই যে জল দিয়ে মাজা ঘষা শুরু করে দিলাম। ইদানিং কাশি হওয়ার পর থেকে না ঠান্ডা জলটা ধরতেই ভয় লাগে, আর কলের পাড়টা এত ঠান্ডা হয়ে থাকে। যাই হোক, সরি, হ্যাঁ, আমার গলাটা আবারও খারাপ হয়ে গিয়েছে, একটু ভেঙে গিয়েছে, তাই ভয়েসটা শুনতে অন্যরকম লাগছে। আর আজকের ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না। মেয়ের পিছনে অনেকটা সময় দিতে হচ্ছিল, কারণ ওর শরীরটা এত খারাপ, কি বলবো। যদি কাছ থেকে ওকে সামনাসামনি দেখো, চোখে দেখার মতো না। কাশি জ্বর দুইটাই হালকা হালকা কমে গিয়েছে, কিন্তু তারপর ওর শরীর এত দুর্বল হয়ে গিয়েছে যে ও ঠিক মতো দাঁড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা। যে মাটি দিয়ে বেশি দিন থাকলে পরে ফুটা হয়ে যায়, এই জন্য আজকে সকালবেলা উঠেই হাঁড়িটা আগে মেজে ধুয়ে নিলাম। বাবা এখন তোমাকে দেখতেছে, এখন তোমাকে দেখে। এতক্ষণ তুমি দেখো তো, আসে না। আঙুলটা ধরা তো কিভাবে দেখছে, অনেক ওষুধ টষুধ দেখছে না। যাও, এই যে কাকু, যাও কাকু, এই যে দেখে না, কাল কালে উঠলে রে। আমার মুখটা কেমন লাল লাল দেখা যাচ্ছে। এই জামাটা পরলে কালো আর লাল দেখা যায়। এই দেখো দোলনাতে কি দুলতেছে, মজা পায়। কি বাবুগিরি? হ্যাঁ, ওই দেখো দেখো পাগুলে কেমন, সেই দুষ্টু, সেই ওদিকে ধরো পাটা। কি দারুণ মজা। হ্যাঁ, আমি আছি না, মানে ও খুচুর কেন করে বলো তো বাদিয়া, মানে ও বলতে চাই যে দোলাও। তো টুলটুল জুইসোনার দোলনাটাতে কিন্তু দারুণ আনন্দ পেয়েছে, একদম চুপচাপ আছে, ওর কাকুকে খেলা দিচ্ছে। আর আমি এদিকে এই যে এক গামলা বাসন নিয়ে চললাম। সবার প্রথমে হাঁড়িটাই মেজে টেজে রেখে দিলাম। আর এখন যেহেতু ব্যবহার করব না হাঁড়িটা, মিস্ত্রিও এখন আপাতত কাজে ধরবে না, আরও সেই পেমেন্ট পাওয়ার পর।
তাও জানি না এবার আর কতদিনে কাজে লাগানো হবে মিস্ত্রিকে, কারণ জুঁয়ের যে শরীরের অবস্থা, এতে মিস্ত্রি লাগালে আবার এই যে ধুলোবালি উঠে, এতে আরও বেশি রিস্ক থাকে। তো দেখা যাক আর কি। প্রত্যেক দিন শুধু পিলারের এইটুকু করে দেখি আর ভাবি যে সবে এতটুকু উঠেছে, আরও এখনও পুরো ঘরটাই তোলা বাকি আছে, কতদিনে হবে কে জানে। তো এই যে চারিদিকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে ধুলাটা একটু কম হয়। আর ঘরের এই নতুন ঘরের মেঝের এই জায়গাটা কাজ হয়েছিল এখানে, তো সিমেন্টের গুঁড়াগুলো পড়ে আছে, তো এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। পাতা কিন্তু পড়েনি, শুধু লেবু গাছটা নিচের ওইদিকে পাতা পড়ে, কিন্তু ওই দিকটা ঝাড়ু দেওয়া যায়, কারণ ওই দিকগুলো নিচু আর গর্তগুলো এখনও মাটিগুলো সমান করে দেওয়া হয়নি, ভালো করে বসেনি। তারপরে ওকে বলছিলাম যে ঘরটা একদম ভর্তি ভর্তি লাগছে, ঘরটাও গোছানো হয়নি, এক এক করে তো আমি সব কাজ করছি, তুমি কার্টুনগুলো একটু বাইরে বের করে রাখো। তো এই যে কার্টুনগুলো বের করে রাখলো বাইরে, আর বললাম যে ফ্যানটা তো এখন প্রয়োজন নেই, তাই ফ্যানটা সরিয়ে রাখলে টেবিলটাও ফাঁকা হয়। আর আমি এদিকে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম ঝাড়ু দেওয়ার আগে। আর অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমাদের একটা রুম হিটার ছিল, আগের আন্টি পাঠিয়ে দিয়েছিল একটা, তো ওই রুম হিটারটা কি হয়েছে? রুম হিটারটা আছে এই ট্রাঙ্কটার ভিতরে আছে। আসলে ইদানিং সন্ধ্যাবেলা করেই মশারিটা কভার করে দিচ্ছি তো বেশি ঠান্ডা পড়ার জন্য, তাই রুম হিটারটা বের করতেই ভয় লাগে সন্ধ্যাবেলাটা। ওই যেহেতু মশারিটায় চারিদিকে কাপড় কাঁথা এগুলো দিয়ে ভর্তি হয়ে থাকে, তো জুয়ের পাপাও সন্ধ্যাবেলাটা বাড়িতে থাকে না, তাই একটু ভয় লাগে। তবুও ও বলেছে যে আমি বের করবো রুম হিটারটা, কিন্তু হয়তো মনে থাকে না দুপুরবেলাটা, এই জন্য আর বের করা হয় না। তো তারপরে আমাদের উঠোনেই এখন যেহেতু এত সুন্দর রোদ পড়ে, তো জুঁইয়ের এই যে সোয়েটারগুলো সব ভিজাই আছে, কালকে ধুয়ে দিয়েছিলাম না, তখন তো অত বেশি রোদ ছিল না, আর এত মোটা মোটা সোয়েটার এত তাড়াতাড়ি শুকাইতেই যায় না, তাই আজকে এখানটাই বের করে দিলাম হালকা রোদের মধ্যে। পাথরগুলো রাখার জায়গা নেই বলে একটা বস্তার উপরে আর একটা বস্তা রেখে দিয়েছি। আজকে রোদ আছে সুন্দর, কিন্তু রোদের সাথে আবার হাওয়াও হচ্ছে। ভাবছিলাম জুঁয়ের চুলটা একটু শ্যাম্পু করে দেবো, কারণ মাথায় ওর অনেক ধুলা বসে গিয়েছে মনে হয়, আজ আবার কাশি হচ্ছে, কিন্তু হাওয়াটার জন্য ভয় লাগতেছে। আসলে জুঁয়ের চুলগুলো এখন মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে, আর তাড়াতাড়ি চুলটা না শুকাইলেও আবার জ্বালায় যে ঠান্ডা লেগে যায়। আবার এদিকে চুলটা এত নোংরা হয়েছে, কয়েকটা দিন ধরে ভাবছিলাম মোটামুটি একটু সুস্থ হয়ে গেলে ওর চুলটা শ্যাম্পু করিয়ে দেব। তো আজ মোটামুটি একটু মানে জ্বরটা কমে গিয়েছে, জ্বরটা এখন নেই বললেই চলে। তো আজ ওর আবার পরীক্ষা আছে, পরীক্ষা বলতে সেদিন একটা পরীক্ষা মিস গিয়েছিল, স্কুলে যেতেই পারিনি, এত শরীর খারাপ ছিল, ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, তাই সেই পরীক্ষাটাই আজকে দিয়ে আসবে। এই জন্য কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এই সকালবেলাটায় না 11টা-12টার দিকটায় উঠোনের মধ্যে খুব সুন্দর রোদ পড়ে, সেই সময়টাই আমার ওকে চুলটা শ্যাম্পু করিয়ে দিতে হবে। আর যদি অপেক্ষা করে থাকি পরীক্ষা দিয়ে আসবে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু তখন ঠান্ডা বেশি লাগবে, দুপুরবেলা হয়ে যাবে, তো এই জন্য আগেই করব। আর এদিকে দেখো প্লাস্টিকটা মশারির উপরে দিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা, এখন প্লাস্টিকটা আবার ভাঁজ করে রেখে দিলাম। বিশ্বাস করবে না, রাতে যে প্লাস্টিকটা দিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে দেখি প্লাস্টিকের মধ্যে টুপটুপ করে মানে শীতের যে জলটা পড়েছে জলটা দেখা যাচ্ছে, কতটা জল পড়েছে সবটাই দেখা যাচ্ছে, উপরে ছিটে ফোঁটা পড়ে পড়ে আছে। তো ভাবছিলাম যে এতটা শীত পড়ে, তাহলে এই জলটাই হয়তো এতদিন যে আমরা প্লাস্টিক দিচ্ছিলাম না, শুধু এই কাঁথা ব্ল্যাঙ্কেটগুলো মশারির উপরে দিয়ে রাখছিলাম, এগুলো মনে হয় ভিজে যায়, তখনই মনে হয় ঠান্ডাটা লাগে। ঠিক মাঝরাতেই ঠান্ডাটা এর জন্য বেশি পরিমাণে লাগে, কারণ এগুলো ভিজতে তো একটু সময় লাগে। যাই হোক, এইগুলো এই যে ভাঁজ করে রেখে দিলাম সব পাতলা ব্ল্যাঙ্কেটগুলো, আর মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম। আর জুই এখনো উঠেনি, এখন জুইকে তুলবো। তো আমি এখানে জুইকে ডালিয়া খাওয়াচ্ছি, ডালিয়া খাওয়ায় ওর একটু চুলটা শ্যাম্পু করে দেবো। ওই দেখো ওখানে জল গরম করে ঠান্ডা করতে দিয়েছি হালকা, এবং বেশি গরম জল না, ওটা ঠান্ডা আর গরম মিক্স আছে, তো এই জন্য রোদে দিয়ে রেখে দিয়েছি। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে ডালিয়াতে কি এমন পুষ্টি থাকে, প্রতিদিন শুধু ডালিয়া খাওয়া, তাহলে কি পুষ্টি পাবে? আসলে কি বলো তো, ডালিয়াটাও যদি না খায় তাহলে ওর পেটে কিচ্ছুই থাকবে না, ও কিছুই খেতে চায় না, শুধু ডালিয়াটাই একমাত্র খায় পেট ভরানোর জন্য। ভাত খাওয়াইলে 2-1 গাছ খেয়ে, এখন তো মুখ এত তিতা হয়েছে যে ভাত একদমই খেতে চায় না। আর কি করে এখন ডিম দুধ এগুলো দেই বলো? এখন তো কাশি হচ্ছে, ওর কাশিই চলছে, আর ডাক্তার বলেই দিয়েছে, তো ডাক্তারের উপর দিয়ে আমি কি করে ওকে ডিম দুধ দেই? আর মাছ মাংস তো চেষ্টা করছি, খাওয়াচ্ছি, কিন্তু ওর রুচিটাই এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে ও মুখে কিছুই দিতে চায় না। দেখো কয়েকটা দিন ধরে ও ঠিক মতো কথাও বলছে না, দাঁড়াতেও পারে না। আমি যখন ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তখন এই যে লেগিংস প্যান্টটা পরে আছে, এটা খোলার পর পাগুলো না দেখার মতো না, এত শুকিয়ে গিয়েছে, এত চিকন হয়েছে পাগুলো।
ওর এই পাগুলো দেখে না আমার এই বুকের ভিতরটা কেঁদে ওঠে, মানে এত সরু হয়ে গিয়েছে, সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। তখন আমার মনে হয় কি যেন কি করলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিভাবে ওকে সব খাবার জোর করে করে খাওয়াই। ফল তো এখন এই যে কাশি হচ্ছে বলে দিচ্ছি না। ওর বাবা প্রত্যেক দিন বলে আজকে আমি গিয়ে 1 কেজি আপেল নিয়ে আসি, ডালিম নিয়ে আসি। আমি বলছি আর 2 দিন কাশিটা একটু ভালো মতো কমুক, কারণ রাতে যখন ও কাশে ওর যে কতটা যন্ত্রণা হয় সেটা তো দেখতেই পারি চোখের সামনে। তাই নিশ্চয়ই চাইবো না যে আরও বেশি পরিমাণে হোক, আর নিশ্চয়ই চাইবো যে কাশিটা যাতে খুব তাড়াতাড়ি কমে, তাহলে খাওয়া দাওয়াটাও ও ঠিকঠাক মতো করতে পারবে, যাতে ধুলাটা কমে। তাই প্রত্যেক দিন এগুলো একটু ঝাড়াঝাড়ি করে রাখার চেষ্টা করছি। তো এখন বাজে 11:30, আর মেয়ে স্কুলে গিয়েছে, এখনো পরীক্ষা দিয়ে আসেনি। তো এই যে সবে গেল আর কি একটু আগে। তো ও যাওয়ার সাথে সাথে আমি কি করলাম, ও বাড়িতে থাকলে হচ্ছে এইগুলো ঝাড়াঝাড়ি করলে খুব ধুলা উঠে। তো এর জন্য ও যাওয়ার সাথে সাথে আমি ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে এই বিছানা তুলে ঠুলে একদম ঝেড়ে ঝুড়ে এই যে সুন্দর করে টান টান করে বিছিয়ে রেখে দিলাম। আর বালিশগুলো সব শুকিয়ে নিলাম, শুকিয়ে ঝেড়ে ঠেড়ে রেখে দিলাম এই যে। আর কভারগুলো খুলে নিয়েছি, এখন যাব আমি কভারগুলো ধুইতে। এক মোটে আগে ভাত খাবো, খেয়ে ওদিকে বালিশ কভারগুলো ধুয়ে গরম জল করে স্নান করব। আর কারণ এগুলো পরিষ্কার রাখাটা খুব জরুরি, খুব ধুলা হয়ে গিয়েছে। আর বালিশ কভারগুলো ধোয়া হয়নি সেদিন, বেড কভারটা শুধু ধোয়া হয়েছে। তো চলো, ও আসার আগে একদম আমার এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এদিকে জল ছিটে দিয়ে পুরো ঘর বারান্দা আবার ঝাড়ু দিয়ে রেখে দিলাম যাতে ধুলাটা একটু কম হয়। এই দেখো পুরো ঘরের মধ্যে বারান্দার মধ্যে জল ছিটে দিয়েছি যাতে ধুলাটা বসে যায়। আর ও আসার আগে এদিকে আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর জানালাটাও বন্ধ করে রেখে দিলাম যাতে বাইরে ধুলো না। এত সুন্দর রোদটা দেখে না ইচ্ছে করছিল একটু বসে রোদ তাপাই আর তাড়াতাড়ি স্নানটা করে রোদে বসে থাকি, কিন্তু বসে থাকার হয় কোথায়। এদিকে দেখো ও একটু ভাত খেয়েছে, আমার জন্য একটু রেখে দিয়েছে। ভাতের সাথে ছিল একটু শাক আর হচ্ছে ধনেপাতা চাটনি, আর একটু শশা ছিল, কিন্তু শশা তো একদম মুখে দেবো না। আর এদিকে একটু খেয়ে নিয়ে আমি এই যে বালিশ কভারগুলো এখন একটু ভালো করে কেচে দিই। বালিশ কভারগুলো দেখো কি পরিমাণে নোংরা হয়েছে। সেদিন এক দিদিভাই কমেন্ট করেছিল যে বালিশ কভারের উপরে একটা করে ধোয়া ন্যাকড়া দিয়ে আপাতত শুইতে, যদি ধুইতে না পারো। তো যেহেতু রোদ আছে সুন্দর, ভাবলাম না ধুয়েই দেই। এই যে তোমরা জুইসোনাকে দূর থেকে এত এত ভালোবাসা দাও, এটা দেখে সত্যিই খুব ভালো লাগে। আর তোমরা এই যে সবাই প্রত্যেক দিন বলো যে এরকম করে চলো তাহলে ভালো হবে, কাশি কমবে বা শরীর সুস্থ হবে খুব তাড়াতাড়ি। তার জন্য সত্যি অনেক বেশি ভালো লাগে যে তোমরা জুইসোনাকে কতটা ভালোবাসো। কখনো এরকমটা হয়, কিছু কিছু কথা মাথায় থাকে না, তোমাদের কমেন্ট অনুযায়ী সেই কাজগুলো করি। পাউডার দুধ তুমি ভাত খাইছিলে পরে? হ্যাঁ, তুমি যে রেখে গেলা না ওইটুক খাইছি। আর জুইকে তুললাম, আরও তুলে খাওয়াই দিলাম, ও ঘুমিয়ে পড়েছে ঔষধ খেয়ে। এখন আমরা যাচ্ছি ব্রয়লার নিয়ে আসতে। তোমরা তো জানোই কিছুদিন ধরে আমি রান্না বান্না ঠিকঠাক মতো করছি না, শাশুড়ি মাই রান্না করছে আর বড় মাঝে মধ্যে করছে। তো আজ ভাবলাম একটু, তো আমরা চলে আসলাম এই যে ব্রয়লার নিতে। আর দাদাদের ব্রয়লারগুলো তো অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো সব বিক্রি করে দিচ্ছে, শুধু আর কয়েকটা আছে। আর তার মধ্যে আমি নিতে চাইছিলাম একটা, তো এই জন্য গোটা ব্রয়লারগুলো না খেতে ভালো লাগে। আজকেও কিন্তু ভাত বসানোর সময় শাশুড়িমা বারবার বলছিল যে রান্না কি করবা নাকি আমি করব। তো আমি বললাম যে আমি করব আজকে রান্নাটা। আর ব্রয়লার আছে এইটা নীলা, তার মানে না বড় আছে। হ্যাঁ, বড় সাইজের এখন বলার বড় দেখো কত একটা হয়েছে। ওজন করো কয় কেজি দেখি। এটা সেই ওজন হবে। একটা ভালো ছোট একটা নিয়ে যাইস পরে পারলে, বুঝছিস? আমার একটা ডিম করে দাঁড়া হও তুমি। বাবা, 2 কেজি না? তো এই যে ব্রয়লার কি ডাকছে কানের করে, কক 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 করে। এই যে নিয়ে নিলাম। এটা কয় কেজি বললাম? এটা 2 কেজি 100। 2 কেজি 100 গ্রাম। 1 কেজি কত করে? 200 টাকা দিতে হবে। আসবে নাকি? আর এই কটার মধ্যে বাড়িতে 1-2টা করে নিবে সবাই। হ্যাঁ, আর বাকি এই যে লোকাল কাঞ্চন আছে না, উনি নিয়ে যাবে সম্পূর্ণ। ব্রয়লার গুলো হয় পিকনিক খাওয়াতে মজা হবে। পিছনে একটা আছে। চলো আসো। তো ভাবলাম কয়েকদিন ধরে যেহেতু ঠিকঠাক মতো রান্না করা হয় না, ও বলল যে রান্না তুমি করো, তাহলে আমি মাংস নিয়ে আসি।
যেহেতু প্রত্যেক দিন রান্নাবান্না করাটাই আমাদের কাজ, এই ঘর গোছানো, রান্নাবান্না, সংসারের প্রতিটা কাজ এই নিজের হাতেই করতে হয়। তো একটা না অনেক দিন করলেও মাঝে মধ্যে বিরক্তি লাগে, মনে হয় যে একটা দুটো দিন রেস্ট পেলে ভালো হতো। আবার আর দেখবে অনেক দিন রেস্ট করলেও ভালো লাগে না, একটা দুটো দিন হয়ে গেলেই যেন কেমন যেন লাগে, মনে হয় কতদিন ধরে শুধু বসে আছি আর বসে খাচ্ছি, কিছু কাজকর্ম করছি না, এরকমটা লাগে। তো ব্রয়লারটা নিয়ে এসে ও কেটে তারপরে এই যে মুরগির যে পালকগুলো আছে পালকগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আমি এখানে গরম জল করে দিলাম। তো গরম জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলে নাকি এই পালকগুলো খুব সুন্দর করে উঠে যায়। এরকম করে কিন্তু মুরগির পা খাওয়া অনেক সোজা, যেমন মুরগির পাগুলো অনেকেই খুব পছন্দ করে। তো লেগ পিসগুলো ওইগুলো না একটু গরম জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আমি যদি এখানে পাশে বসে দেখি বা বেশিক্ষণ থাকি তাহলে গন্ধ একবার নাকে গেলে আর খেতেই পারবো না, তাই আমি আমার কাজগুলো করছি। অনেকেই আবার আছে মুরগির ছালটা খেতে খুব পছন্দ করে, ছালগুলো না আলু দিয়ে মাংসের মতো করে সুন্দর করে রান্না করলে কিন্তু ভালো লাগে। আমিও খেয়েছি, তবে বেশি একটা আমার পছন্দ না, খুব তেল বেরোয় এই মুরগির ছাল থেকে। তো যাই হোক, আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বেলা প্রায় ডুবেই যাচ্ছে, ভাত তো রান্না করেছি সেই কতক্ষণ হয়ে গেল, আর মাংসটা কখন কাটা হবে তারপরে রান্না হবে, মনে হয় রাত হয়ে যাবে। ভাত তো একবার করে খেয়েই নিয়েছি, আর জুইসোনাকে ডালিয়ে খাওয়াই দিয়েছি, কারণ ভাতও একদমই মুখে দিতে যাচ্ছে না, শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। ভাবছি যে মুরগিটা কাটা হলে ওখান থেকে একটু মাংস নিয়ে স্যুপ বানিয়ে দেবো। তো যাই হোক, মাংসটা কাটবে হচ্ছে শাশুড়ি মা। তো ওইদিকে মাংসটা কাটাকাটি করতে করতে এদিকে আমি বালিশ কভারগুলো ভরে গুছিয়ে রাখি। আর এখন জুইসোনাকে তুলে ওকে প্রোটিন পাউডারটা একটু বিস্কিট দিয়ে খাওয়াই দেবো। সারাটা দিন শুধু ঘুমিয়েই যাচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলাটা নাকি ঘুমানোটা ঠিক না, আর বিছানায় শুয়ে থাকাও নাকি ভালো না, তাই সন্ধ্যাবেলাতে ওকে ডেকে তুলবো। হইলো ছালানো, এই দেখো পুরোটাই ছালিয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে ছোট ছোট লোম আছে না এখনো, ওগুলো এখন না ধুলে বুঝতে পারবো না। তবে হ্যাঁ, একদম ভালো করে পরিষ্কার করতে হবে যাতে ছোট লোমগুলো না থাকে। বন্ধুরা, প্রায় সন্ধ্যায় লেগে গেল ওর মুরগি ছালাতে ছালাতে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে। কি সন্ধ্যা হয় নাই? দেখো সন্ধ্যা হয়েছে, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যার দিকে স্টার্ট করছে। এই যে ছালানো কমপ্লিট একদম। হ্যাঁ, তো মাংসটা কাটাকাটি করাটা আসলে দেখানোটা ঠিক না, ভিডিওর আমার চ্যানেলের জন্য সমস্যা হতে পারে, এর জন্য রক্তের জায়গাগুলো বা কাটাকাটি করা এগুলো ঢেকে রেখে দিয়েছি। কাশিতে আমার গলাটা এত খারাপ হয়ে গিয়েছে যে ভালো করে উলুদুনিয়ে দিতে পারছি না। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে নিলাম। নাইটিটা চেঞ্জ করে কি ঠান্ডা লাগছে, এখন আবার চেঞ্জ করে আবার আগের নাইটিটাই পরে নেব। কতগুলো মাংস হয়েছে একটা ব্রয়লারের, মাংসগুলো ধুইতে হবে ভালো করে। তুমি ধুবা তো? ঠান্ডা জল তো আমি ধরবো না। কতগুলো মাংস হয়েছে, পাগুলা সোলানো হয়েছে? হয় নাই, হলুদের কালার, হলুদ উপরে দিয়ে খোলা শেষ। তো এই যে আজকে আরেকটা পার্সেল আসছে, এই যে আন্টি বলেছিল ব্যাগ আসবে, তো এই ব্যাগটাও পাঠিয়ে দিয়েছে মুম্বাই থেকে আন্টি। অনেকে আন্টির নাম জানতে চেয়েছো, কিন্তু নাম বলা মানা আছে, তো এই জন্য নামটা বললাম না। তো আজ এই যে একটা ব্যাগ এসেছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। তবে আরো ব্যাগ নাকি আসবে, সব আসলে একবারেই দিব। একদম স্পেশাল, এখানে দেখো একদম দেশি ধনেপাতা দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি। ইয়েটা দিয়ে দাও। এখানে একটু শশা আর হচ্ছে ঘি দিলে বেশি ভালো হতো, কিন্তু শশা খাওয়াই যাবে। তো বাজার থেকে আবার ও বড়া নিয়ে এসেছে, আর আজকের বড়াগুলো না বেশ ভালো লাগছিল। তো মুড়ি মাখাটার উপরে আমি একটু বড়া দিলাম, আর বড়াগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে মুড়ি মাখাটা টেস্ট লাগবে। তো চলো, এই যে মুড়ি মাখা হয়ে গেল। এখন চাটা বানাইনি আজকে, এই যে শুধু মুড়ি মাখা আর তার সাথে বড়া। তো আমি এখানে জুইয়ের জন্য একটু স্যুপ বানিয়ে নিচ্ছি মাংস দিয়ে, আর যেহেতু মাংসটা আছেই তো 4 পিস দিয়ে শুধু স্যুপটা বানাবো। এখানে দিয়ে দিয়েছি বাটার, আর বাটারে এই যে দেখতে পাচ্ছ এলাচ, তারপরে লবঙ্গ জন্য এখানে হচ্ছে এই যে বাঁধাকপি আর গোলমরিচের গুঁড়া আছে, আর এখানে পেঁয়াজ, রসুন, তারপর আলু আর টমেটো। আর এর আগে স্যুপ বানানোর চেষ্টা করেছিলাম, তো স্যুপ হয়নি, তখন মাংসের ঝোল হয়েছিল পাতলা করে। তো আজকে আমি একদম ভালোভাবেই স্যুপটা বানাবো। যেহেতু আমাদের জন্য মাংস বানাবো, জুই তো মাংস খেতে চাবে না, যেহেতু ভাতেই খেতে চাচ্ছে না, তো এর জন্য ওকে স্যুপটা বানিয়ে খাওয়াবো। তারপরে ওইদিকে সুন্দর টাটকা তাজা একদম সর্ষে শাক নিয়ে এসেছে, তো সর্ষে শাকগুলো আমি বাইরে বের করে রাখছি। আর রাতের বেলা করে যেহেতু খুব শীত পড়ে বাইরে, তো শীতের জল পেলে শাকটা সুন্দর টাটকায় থাকবে, নষ্ট হবে না। কাল সকালবেলা হতে না হতে আবার একদম রোদ ওঠার আগেই এগুলো ঘরের ভিতরে ঢুকাতে হবে।
না হলে রোদ পেলে আবার শুকিয়ে যাবে। আর তার সাথে ছিল একদম দেশি ধনেপাতা আর জুইয়ের জন্য ভিমস। ইদানিং ভিমসটা ওর ডালিয়াতে দিলে খুব সুন্দর খাচ্ছে, তারপরে স্যুপেও দিয়ে দেখলাম যে বেশ ভালোই পছন্দ করে, তারপরে যে কোনো সবজিতে অ্যাড করে যাবে। তবে ভিমস ভাজার থেকে আমার মনে হয় বরবটি ভাজাটা বেশি ভালো লাগে। তো ভিমসগুলো আমি এই যে সবজি ধোয়ার ঝুড়িটাতে সব একসাথে করে রেখে দিলাম, আর ভিমসটা ঢুকিয়ে রাখি, সর্ষে শাকগুলো বাইরেই থাক। তো বন্ধুরা এই যে জুইয়ের জন্য স্যুপ একদম রেডি। এখানে আছে মটরশুঁটি বলে সরি কি জানি বলে ভিমস, তারপরে বাঁধাকপি, তারপরে হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ, তো সব কিছু দিয়ে এই যে আর মাংস, হ্যাঁ মাংস দিয়ে যে স্যুপ একদম রেডি। তো গরম গরম স্যুপটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি জুইকে খাওয়াই দেবো। আর এখানে এই যে মাংস বানানোর জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি। এগুলো একদম নতুন আলু, বাজারে বের হয়েছে নতুন আলু। মাংস রান্নাটা কিন্তু আজকের একদম স্পেশাল হতে চলেছে। তো আমি আলুটা আগে ভেজে নিচ্ছি, আর এই যে কালকে চিড়া ভাজা করেছিলাম না, চিড়া ভাজার যে তেলটা ছিল ওই তেলটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। অনেকগুলো তেল দিয়ে যেহেতু চিড়া ভাজা করেছিলাম, তো ওখানে আলুটা আগে ভেজে নিচ্ছি। আর আলুটা যাতে সুন্দর কালার আসে তার জন্য একটু হলুদ আর সামান্য পরিমাণ এই যে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিলাম। এত সুন্দর করে স্যুপ বানালাম, আমরাও একটু টেস্ট করে দেখি। আর মোমো যে ও বাজার থেকে নিয়ে আসে, মোমোর স্যুপটা আমি একদমই খাই না, তো আজকে একটু টেস্ট করে দেখি। স্যুপটা ঢালছি আর মনে মনে ভাবছি আজকে যদিও খুব সুন্দর করে খায় স্যুপটা, আর যদি খায় তাহলে প্রত্যেক দিন এভাবে মাংস দিয়ে একটু স্যুপ বানিয়ে দেবো। বিশ্বাস করবে না, এই যে স্যুপটা বানিয়েছিলাম ও কিন্তু খুব সুন্দর খেয়েছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে খাবে আজকে। স্যুপের সাথে এই যে সবজিটাও কিন্তু খেয়েছে স্যুপের। বাচ্চা যখন অসুস্থ থাকে, কিছুই খেতে চায় না, তখন যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে একটু যদি খায় তাহলে কিন্তু অনেক খুশি লাগে। আর আমার এই মুহূর্তে খুব খুশি লাগছে, কারণ ওর জন্য যে এত সুন্দর করে স্যুপটা বানালাম ও খেয়েছে। আর তারপরে এই যে বসে পড়েছি উনুনে মাংস বানাতে। যেহেতু বাইরে শীত পড়ছে তাই বাইরে উনুনটা না নিয়ে বারান্দার এক সাইডেই আমি নিয়ে নিলাম। আর কি করার, আমার তো একটু ঠান্ডাটা বেশি, এই জন্য যাতে কাশিটা বেশি না হয় এই জন্য মাথায় একটা চাদর পেঁচিয়ে নিয়েছি। উনুনের পাশে বসলে এমনিতেই গরম লাগে, ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু ঠান্ডাটা লেগেই যায়, বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে। মাংসের ঝোলটা যাতে একটু গ্রেভি হয় আর যাতে কালারটা সুন্দর আসে তার জন্য কিন্তু আমি একটা টমেটো দিয়ে নিয়েছি। আর আজকে সব মশলা মিক্সার মেশিনেই বেটে নিয়েছি। তো দেখো মাংসটাতে ছাল দেওয়া হয়েছে বলেই কিন্তু খুব সুন্দর তেল বেরোচ্ছে মাংসটা দিয়ে, আর তেলটার জন্য আরও বেশি স্বাদ লাগে মাংসের তেল। এই যে ব্রয়লারের পাগুলো কিন্তু এখানে দিয়েছি, তবে লেগ পিসগুলো আমি পছন্দ করি না বেশি, জুইয়ের পাপা আর জুই পছন্দ করে। জুই তো খাবে না, জুইয়ের পাপাই খাবে। বাবা শাশুড়ি মায়ের জন্য কাঁচা মাংসই দিয়েছি, তো পরে আবার আমি রান্না করার পর বাবার জন্য দেব। তো মিক্সার মেশিনের জগটাতে কিছু মশলা রয়ে গিয়েছিল, এখন এই যে মাংসটা কষানোর সময় আমি বাকি মশলাটা ধুয়ে নিয়ে দিলাম। যদি শরীরটা একটু সুস্থ থাকতো তাহলে কিন্তু আমি সব মশলা শিলনোড়াতেই বাটাবাটি করতাম, কারণ শিলনোড়ার বাটা মশলার স্বাদটা একটু বেশি, বিশেষ করে উনুনে রান্না হচ্ছে বলে কথা। তো তারপরে এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আমার মনে হয় আলুটা আরও একটু আগে দিয়ে দিতে হতো, কারণ আলুটা একটু কম সেদ্ধ হয়েছিল। তাছাড়া এমনিতে মাংসটা কিন্তু ভালোই হয়েছে। কষাতে কষাতে একটু টেস্টও করে দেখলাম। তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট। এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি সবার শেষে। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে জাস্ট দেখো না। আমি জুইয়ের পাপাকে বলছি, তখন থেকে শুধু আমি বক বক করে যাচ্ছি, তুমি তো কথা বলছো না। মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আজকের মাংসটা একদম স্পেশাল রান্না, আর সুন্দর হয়তো টেস্টও হয়েছে, হয়তো সেই সুন্দর কালার আসছে কিন্তু আজকে। হ্যাঁ মাংসটা হ্যাঁ বড় গামলা নেই। আমি ওকে মাঝে মধ্যে বলি যে তুমিও তো ভিডিও করার সময় একটু এসে কথা বলতে পারো। অনেকেই বলে কমেন্ট করে যে দাদাভাইকে একটু কথা বলতে বলো। ও এই যে বেশিরভাগটা কথা বলবে না। যাই হোক, এই যে আমার মাংস রান্না কমপ্লিট। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।